হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যায় রামসর সাইট রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যায় রামসর সাইট রয়েছে? অপশন বলছে কেরল, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি তামিলনাড়ু, নাকি গুজরাট। কি হবে? তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ুতে কিন্তু সব থেকে বেশি রামসর সাইট রয়েছে। আচ্ছা, কটা রয়েছে? 20টি রয়েছে। আর ভারতবর্ষের রামসর সাইটের সংখ্যা কটা? 89টি। আগে ছিল 85টি। 2025 সালে আরো 4টি কিন্তু রামসর সাইট ভারতে যুক্ত হয়েছে বা ঘোষণা করা হয়েছে। তাহলে এই 4টি রামসর সাইট কিন্তু প্রতিটি আপকামিং এক্সামের জন্য বিরাট গুরুত্বপূর্ণ। তাহলে জানতে হবে কোন রাজ্যে রয়েছে, জাস্ট এইটুকু জানলেই হয়ে যাবে না। প্রথম রামসর সাইটটি হচ্ছে সাক্কারাকোট্টাই। সাক্কারাকোট্টাই পক্ষী অভয়ারণ্য, যেটি তামিলনাড়ুতে রয়েছে। 2025 সালে রামসর সাইটের তকমা পেয়েছে। আর কি থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য, সেটিও তামিলনাড়ুতে রয়েছে। আচ্ছা, উদওয়া লেক, উদওয়া লেক যেটি রয়েছে কোথায়? ঝাড়খণ্ডে রয়েছে। আর একটা কি রয়েছে না, খেচর পালড়ি, খেচর পালড়ি যেটা রয়েছে সিকিমে। আচ্ছা, উদওয়া লেক কিন্তু রয়েছে ঝাড়খণ্ডে, আর দুধওয়া জাতীয় উদ্যান কিন্তু রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। হলো, এই উত্তরপ্রদেশে যেটা রয়েছে সেটা জাতীয় উদ্যান, সেটা দুধওয়া। এটা উদওয়া, হর্ষু দ ধ অন্তস্থ আকার। ঠিক আছে। আচ্ছা, সব থেকে বৃহত্তম রামসর সাইট কোনটি? সুন্দরবন। আচ্ছা, ক্ষুদ্রতম রামসর সাইট কোনটি? রেণুকা, যেটা কোথায় আছে? হিমাচল প্রদেশে। আচ্ছা, সর্বপ্রথম রামসর সাইট হয়েছিল কোনটি? দুটি হয়েছিল, একটা চিল্কা উড়িষ্যাতে রয়েছে, আর একটা কেওলাডেও পক্ষী অভয়ারণ্য যেটা রয়েছে রাজস্থানে। আচ্ছা, পশ্চিমবঙ্গে রামসর সাইটের সংখ্যা কটি? দুটি। একটি 2002 সালে হয়েছিল পূর্ব কলকাতার জলাভূমি, আর 2019 সালে কিন্তু সুন্দরবন, এবং এই সুন্দরবনটাই হচ্ছে বৃহত্তম রামসর সাইট। আচ্ছা, রামসর সাইট এটা কেন করা হয়েছে না, ওয়েটল্যান্ডকে প্রোটেক্ট করবার জন্য, বা জলাভূমি অঞ্চলে, অর্থাৎ একটি স্থলভাগে শুরু হচ্ছে, জলভাগে শেষ হচ্ছে, ওই এরিয়াতে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমটাকে রক্ষা করবার জন্য এই এই যে সম্মেলনটা হয়েছিল ইরানের রামসরেতে। আচ্ছা, প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস কত তারিখে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারিতে বিশ্ব জলাভূমি দিবস। তাহলে এবছর 2025-এর তাহলে থিম কি ছিল না, প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার এবছরের কিন্তু তোর বিশ্ব জলাভূমি দিবসের মেইন থিম ছিল। হলো, এর বাইরে কোনো রামসর সাইটে আর বেশি কিছু করার প্রয়োজন নেই। যারা বলা হলো যে সবচেয়ে বেশি আছে কোথায়? তামিলনাড়ু। পরীক্ষায় প্রশ্ন যদি একটু মডারেট করতে চাই, যদি বলে যে দ্বিতীয় স্থানে কোন রাজ্য রয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু রামসর সাইটের সংখ্যা 10টি। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। পেনিসিলিয়াম হলো, পেনিসিলিয়াম কি না এক প্রকারের অ্যান্টিবায়োটিক, সেটা কোথা থেকে প্রস্তুত করা হয়? অপশন বলছে ছত্রাক, নাকি ব্যাকটেরিয়া, নাকি ভাইরাস, নাকি শৈবাল। কি হবে? ছত্রাক, এক প্রকারের ছত্রাক। আচ্ছা, এই পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিকটা কে আবিষ্কার করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1928 সালে কিন্তু এটা আবিষ্কার করেছিল। আচ্ছা, এটি কি এক প্রকারের অ্যান্টিবায়োটিক, অর্থাৎ কি না ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে বা ব্যাকটেরিয়ার কার্যকারিতাকে হ্রাস করবার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ছত্রাক, ছত্রাক সংক্রান্ত যে পড়াশোনা বা ছত্রাক সংক্রান্ত অধ্যয়নকে কি বলবো? ফাইটোলজি নয়, মাইকোলজি। কিভাবে মাথায় রাখবো না, ছত্রাক আর শৈবালের সাথে গুলিয়ে যায় অনেকের। ছত্রাক মানে কি? ফাঙ্গাস। তাহলে ফাইকোলজি হয় না, ওইটাই হয় মাইকোলজি। তাহলে ছত্রাক সংক্রান্ত পড়াশোনাকে বলবো মাইকোলজি, আর শৈবালটাই করব ফাইকোলজি। হলো, তাহলে শৈবাল সংক্রান্ত পড়াশোনাকে কি বলবো? শৈবাল। শৈবাল তো শৈবাল হচ্ছে তোর ফাইকোলজি, আর ছত্রাকটা হচ্ছে মাইকোলজি।
আচ্ছা, আর ভাইরাস ছিল, ভাইরাস সংক্রান্ত পড়াশোনাকে কি বলবো? ভাইরোলজি। ভাইরাস সংক্রান্ত পড়াশোনাকে বলা হবে ভাইরোলজি। আচ্ছা, একটা ভাইরাস ঘটিত রোগের নাম বল। পোলিও ভাইরাস, তাই তো, করোনা ভাইরাস। আচ্ছা, ব্যাকটেরিয়ার যে অধ্যয়ন বা ব্যাকটেরিয়া সংক্রান্ত যে পড়াশোনা তাকে কি বলবো? ব্যাকটেরিওলজি। আচ্ছা, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ সালমোনেলা টাইফোসা, তাই তো, মাইকোব্যাকটেরিয়াম লেপ্টোসি, এগুলো সব হচ্ছে কি এক ধরনের ব্যাকটেরিয়া। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিখ্যাত ছবি ভারত মাতা এটি কে অঙ্কন করেছেন? বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছেন? অপশন বলছে নন্দলাল বসু, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর, নাকি যামিনী রায়। কি হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছে। আচ্ছা, তার আরো কিছু চিত্র রয়েছে, যেমন বুদ্ধ, সুজাতা, এছাড়া শেষ যাত্রা, আর রয়েছে আরব্য রজনীর গল্প, আর কি রয়েছে, আর হচ্ছে তোর একটা বিরাট ইম্পর্টেন্ট আর একটা রয়েছে তোর কি একটা শেষ যাত্রা, আরব্য রজনীর গল্প, আর বুদ্ধ, সুজাতা, আর তোর হ্যাঁ ওমর খৈয়াম। ওমর খৈয়াম এইগুলো হচ্ছে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, নন্দলাল বসুর কি কি আছে? না অন্নপূর্ণা আছে, সতী আছে, দার্জিলিং আছে, আর কি যোগাই মাদায় আছে। হলো। আচ্ছা, আর কি ছিল? না তো রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি আছে? সোনার তরী, বলাকা, পূরবী, এই সমস্ত ছবিগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে। আর কি ছিল? যামিনী রায়। যামিনী রায় কি কি আছে? না রাধা ও কৃষ্ণ, আর নিত্যরত সাঁওতাল রমণী বা সাঁওতাল নৃত্য। হলো। তাহলে একবার সবগুলো বলে দিচ্ছি। নন্দলাল বসুর কি কি রয়েছে? সতী আছে, অন্নপূর্ণা রয়েছে, দার্জিলিং রয়েছে, যোগাই মাদায় রয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, বলাকা, পূরবী। আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধ, সুজাতা, শেষ যাত্রা, আরব্য রজনীর গল্প, আর তোর এইদিকে ওমর খৈয়াম। আচ্ছা, আর একটা কি বললাম? যামিনী রায়। যামিনী রায় কি কি? রাধা ও কৃষ্ণ আর সাঁওতাল নৃত্য। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্রুত পারস্তম্ভের উচ্চতা হ্রাস পেলে কিরূপ আবহাওয়া বিরাজ করে? দ্রুত পারস্তম্ভের উচ্চতা হ্রাস পেলে কিরূপ আবহাওয়া বিরাজ করে? অপশন বলছে শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা থাকবে, নাকি ঝড়ের সম্ভাবনা থাকবে, নাকি আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে, নাকি বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কি হবে? শীঘ্র হঠাৎ করে নেমে গেলে কি নিম্নচাপের সৃষ্টি হবে, অর্থাৎ ঝড়ের সম্ভাবনা হবে। আচ্ছা, এগুলো অনেকের গুলিয়ে যায়, দেখ আমি এমন বলে দিচ্ছি আর কোনোদিন বলবো না। আচ্ছা, পারস্তম্ভের চাপ দিয়ে আমরা কি মাপি? না বায়ুমণ্ডলের চাপ মাপি, তাই তো। তাহলে যদি পারস্তম্ভের চাপটা কমে যায় তাহলে নিশ্চয়ই কি বায়ুমণ্ডলের চাপ কমে যাবে বা বায়ুর চাপ কমে যাবে। বায়ুর চাপ কমে গেলে কি নিম্নচাপ। আচ্ছা, আমরা অনেকে শুনেছি বা অনেকে জানি নিম্নচাপ মানেই কি ঝড়ের প্রাদুর্ভাব ঘটবে। আর যখনই পারস্তম্ভটা উপরের দিকে উঠবে তখন কি হবে? উচ্চচাপ। উচ্চচাপে কিন্তু সেরকম ঝড় বৃষ্টি হয় না। তাহলে এটা ধরতে পারে হঠাৎ করে পারস্তম্ভটা উঠে যেতে পারে বা ধীরে ধীরে উঠতে পারে, আদারওয়াইজ কি হতে পারে হঠাৎ করে নিচের দিকে নেমে যেতে পারে বা পারস্তম্ভটা ধীরে ধীরে নিচের দিকে নামতে পারে। আচ্ছা, আমরা এই চারটি কন্ডিশনকে দেখবো। প্রথমে ধরছি আস্তে 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 উঠছে। তাহলে আস্তে আস্তে ওঠা মানে কি বায়ুর চাপ কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই তো। অর্থাৎ বায়ুর চাপ বৃদ্ধি পাওয়া মানে কি জলীয় বাষ্পের পরিমাণ কি হবে? কমে যাবে। জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে না থাকে তাহলে কি ওয়েদারটা কেমন থাকবে? পরিষ্কার ওয়েদার থাকবে, তাই তো। আচ্ছা, যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে হঠাৎ করে বেড়ে যাওয়া মানে কি জলীয় বাষ্প ছিল, হঠাৎ করে জলীয় বাষ্প কম হয়ে গেল, তাহলে সে বৃষ্টিপাত যে হচ্ছিল হঠাৎ করে কিন্তু বৃষ্টিপাতটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি পারস্তম্ভের চাপ যদি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় হঠাৎ করে, তাহলে কি হবে? যদি বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যে থেমে যাবে, ওয়েদার একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে ওয়েদারটা কি মনোরম প্রকৃতির থাকবে।
আচ্ছা, যদি পারস্তম্ভের চাপটা ধীরে 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 নামছে, তাহলে পারস্তম্ভের চাপ নিচের দিকে নামছে মানে কি নিম্নচাপ বিরাজ করছে। আচ্ছা, নিম্নচাপ মানে কি জলীয় বাষ্প রয়েছে, মানে ঝড় হবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাহলে যদি ধীরে ধীরে পারস্তম্ভের চাপ নামে তখন কিন্তু বৃষ্টিপাত হবে, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। আর নিম্নচাপ মানেই তো বৃষ্টিপাত, তোর বায়ুর চাপ কমে যাওয়া মানে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি হঠাৎ করে বায়ুর চাপটা কমে যায়, হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে কি হবে, হাই প্রেসার থেকে বাতাসগুলো দ্রুত গতিতে লো প্রেসার দিকে ছুটে আসবে, অর্থাৎ ঝড়ের সৃষ্টি হবে। তাই একবার পুরোটা বলে দিচ্ছি। আচ্ছা, পারস্তম্ভের চাপ যদি ধীরে 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 বৃদ্ধি পায় তাহলে কি হবে, জলীয় বাষ্পের পরিমাণ কম হবে এবং ওয়েদারটা ফাটাফাটি থাকবে। যদি ধীরে ধীরে না হয়ে হঠাৎ করে যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হবে না, বৃষ্টিপাত যদি হচ্ছিল সেই বৃষ্টিপাতটা থেমে গিয়ে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পারস্তম্ভের চাপটা যদি ধীরে 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 নিচের দিকে নামে তখন কি হবে, জলীয় বাষ্প ধীরে ধীরে সংগ্রহ করবে বাতাস এবং কি হবে না, বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর হঠাৎ করে যদি নিচের দিকে নেমে যায় কি হবে, হঠাৎ করে নিম্নচাপ প্রেসার ক্রিয়েট করবে, যে হাই প্রেসার থেকে বাতাসগুলো দ্রুত গতিতে ছুটে আসবে, দিয়ে ঝড়ের সৃষ্টি করবে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি মহাশ্বেতা দেবী, নাকি সুকুমার রায়, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? কি হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তো ছদ্মনাম ছিল অনিলা দেবী। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কি ছিল, নীললোহিত। ওর ছিল অনিলা দেবী আর নীললোহিত, যেটা যে ফেভারিট প্রশ্ন করতে হবে। আচ্ছা, আর কি ছিল, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী কি ছদ্মনাম, সুমিত্রা দেবী। সুমিত্রা দেবী। আচ্ছা, অনিলা দেবী আর এদিকে মহাশ্বেতা দেবী দেখে কিন্তু ম্যাক্সিমাম ছিল দেবী দেবী পেয়ে মহাশ্বেতা করে দেবে, কিন্তু মহাশ্বেতা দেবী হচ্ছে সুমিত্রা দেবী ছদ্মনাম, আর তোর অনিলা দেবী ছদ্মনাম ছিল কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখনই বলে দিবে তখন এবার দাদা ঠাকুর। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী আর শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললে দাদা ঠাকুর। আর একটা কি ছিল, সুকুমার রায়। সুকুমার রায়ের ছদ্মনাম শ্যাম রায়। সুকুমার রায়ের শ্যাম রায়। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, জলকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তনের কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ জলকে তাপ দিতে দিতে 0 ডিগ্রি থেকে আমি 10 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে জলের আয়তন বা ভলিউমের কি চেঞ্জেস আসবে? অপশন বলছে না আয়তনটা ধীরে 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 বাড়বে, নাকি আয়তনটা ধীরে ধীরে কমবে, নাকি প্রথমে আয়তন বাড়বে তারপর আস্তে আস্তে কমে যাবে, নাকি প্রথমে কমে যাবে তারপর আস্তে আস্তে বাড়বে? কি হবে, প্রথমে কমে যাবে তারপর আস্তে আস্তে বাড়বে। জল হচ্ছে এমন একটি পদার্থ, আমরা জানি কি ইন জেনারেল তাপ দিলে পদার্থের আয়তন বেড়ে 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 যায়, কিন্তু জল হচ্ছে এমন একটা পদার্থ, তরল পদার্থ, যে আমরা যখন তাপ দেব তখন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন আস্তে আস্তে কমে 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 যাবে। 4 ডিগ্রির পর থেকে কি আয়তন আস্তে 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 বৃদ্ধি পাবে। হলো? তাহলে জল এমন একটা পদার্থ যাকে আমরা তাপ প্রয়োগ করলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি তার আয়তন কমে 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 যাবে, তারপর 4 ডিগ্রি থেকে যত এবার যাবে সেটা হচ্ছে বেড়ে 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 যাবে। আচ্ছা, আমরা জানি আয়তন বা ভলিউমের সাথে কি ডেনসিটি সম্পর্ক, ইনভার্স সম্পর্ক। তাহলে প্রথম 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যদি আয়তন কমে 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 যায় তাহলে নিশ্চয়ই বলতে পারি যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের ঘনত্বটা বাড়তে বাড়তে যাবে, আর 4 ডিগ্রি যখনই অতিক্রম বা এক্সিড করবে তখন কি হবে, ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকবে, ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, এভাবে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে তাহলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত কি ঘনত্ব আস্তে আস্তে বাড়ে? অর্থাৎ ঘনত্ব আস্তে আস্তে বাড়ে মানে কি তার মধ্যে ইন্টার মলিকিউলস গুলো রয়েছে কাছাকাছি থাকবে, আর 4 ডিগ্রি থেকে যত যাবে তত মলিকিউলস গুলো ছোটাছুটি করবে, দিয়ে তার আয়তনটা বাড়বে এবং ঘনত্বটা কমে যাবে। হলো? তাহলে জল কি না 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত তার আয়তন আস্তে আস্তে কমবে, 4 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, আর ঘনত্ব কি 0 থেকে 4 ডিগ্রি আস্তে আস্তে তার ঘনত্বটা কি হবে, বাড়বে, 4 থেকে যত বাড়বে আস্তে আস্তে কমবে, 4-এর বাড়লেই সেটা হচ্ছে কমে যাবে ঘনত্ব। আচ্ছা, আর কি এই তাপ থেকে কোনো একটি বস্তুকে, যেটাকে থার্মাল এক্সপ্যানশন বলা হয়ে থাকে, কোনো একটি বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, বস্তুর দৈর্ঘ্য যদি 1 একক বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কিন্তু 2 একক বৃদ্ধি পাবে এবং আয়তন 3 একক বৃদ্ধি পাবে। এজন্য বলা হয় যে কোনো বস্তুর উপর তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের যে প্রসারণ ঘটে তার অনুপাত হয়ে যায় 1:2:3। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে?
পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের গ্যাপ থাকতে পারে? অপশন বলছে 3 মাস, নাকি 4 মাস, নাকি 6 মাস, নাকি 10 মাস। কি হবে? 6 মাস। অর্থাৎ দুটো অধিবেশনের মধ্যে কিন্তু 6 মাসের বেশি গ্যাপ রাখা চলবে না। আচ্ছা, এই পার্লামেন্টের যে অধিবেশনটা হয়, এই অধিবেশনটাকে ডাকবে কে? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এবং সভাপতি কে করবে? লোকসভার স্পিকার কিন্তু সভাপতি হবে। আচ্ছা, ভারতের পার্লামেন্টে কয় ধরনের অধিবেশন বসে? 3 ধরনের। কি কি অধিবেশন? বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন। গ্রীষ্মকালীন বলে কোনো অধিবেশন হয় না। পরীক্ষা প্রশ্ন দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোন অধিবেশনটা ভারতীয় পার্লামেন্টে অনুষ্ঠিত হয় না, তখন কিন্তু গ্রীষ্মকালীন হবে না। কারণ 3 ধরনের অধিবেশন হয়, বাজেট অধিবেশন, তারপরে আছে তোর বর্ষা অধিবেশন, তারপরে হচ্ছে তোর শীতকালীন অধিবেশন। আচ্ছা, বাজেট অধিবেশনটা কোন মাস থেকে কোন মাস হয়? ফেব্রুয়ারি থেকে মে। অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস ধরে কিন্তু বাজেট অধিবেশন হবে। আচ্ছা, মে এর পর জুন মাসটা ইন্টারভেল দেবে। জুলাই থেকে 3 মাস হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস কিন্তু বর্ষাকালীন অধিবেশন। সেপ্টেম্বরের পর অক্টোবরটাকে ইন্টারভেল দেবে, নভেম্বর আর ডিসেম্বর হবে কি না শীতকালীন অধিবেশন। তাহলে দেখ, বাজেট অধিবেশনটা 4 মাস ধরে হচ্ছে আর শীতকালীন অধিবেশনটা মাত্র 2 মাস ধরে হচ্ছে। তাহলে এভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ভারতীয় পার্লামেন্টে যে 3 ধরনের অধিবেশন বসে, সবচেয়ে দীর্ঘস্থায়ী অধিবেশন কোনটা? বাজেট অধিবেশন। আচ্ছা, সব থেকে স্বল্প সময়ের অধিবেশন শীতকালীন। আমরা কি মাথায় রাখবো? বাজেট মানে টাকা পয়সা বিষয় হিসাবপাতি হবে, তার টাকা পয়সা মানে কি টাইম ধরে কাজটা করতে হবে। কারণ বাজেট অধিবেশনটা হচ্ছে সবচেয়ে লেন্দি টাইম ধরে হয়। আচ্ছা, শীতকালীনটা কি? আমরা এমনিতেই জানি আমরা কোন গোলার্ধে বসবাস করি? উত্তর গোলার্ধে। তাহলে সেই সময় সূর্যের দক্ষিণায়ন ঘটে, তাহলে আমাদের এখানে কি হবে? দিনের পরিমাণ, দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যায়, রাতের দৈর্ঘ্য বড় হয়ে যায়। তাহলে দিনের দৈর্ঘ্য যেহেতু ছোট, তাহলে মাথায় রাখবো এখানে শীতকালীন অধিবেশনে সবচেয়ে ছোট টাইম পিরিয়ডের হয়। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ ছিল না? সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? অপশন বলছে কালীবঙ্গান, নাকি লোথাল, নাকি চানহুদারো, নাকি হরপ্পা। কি হবে? চানহুদারোতে কিন্তু কোনো প্রকার দুর্গ বা সিটাডেল ছিল না। বাকি সমস্ত যে সিন্ধু সভ্যতা যে প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলো রয়েছে, সেখানে সকল জায়গাতেই কি দুর্গ বা সিটাডেল ছিল। দুর্গ বা সিটাডেল কি না, শহরটা দুটো পার্টে বিভক্ত ছিল। যারা আপার মানে সোসাইটির লোক, তারা উচ্চ পার্টে বসবাস করতো, যারা লোয়ার পার্টে কারা বসবাস করতো? সাধারণ মতো মানুষ বসবাস করতো। ঠিক আছে, কিন্তু এরকম চানহুদারোতে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আচ্ছা, চানহুদারো যে প্রত্নতত্ত্ব ক্ষেত্রটি কে আবিষ্কার করেছিল? ননীগোপাল মজুমদার। ননীগোপাল মজুমদার কিন্তু এই চানহুদারোটা আবিষ্কার করেছিল। আচ্ছা, ননীগোপাল মজুমদারের এই চানহুদার ক্ষেত্রতে একটি জিনিস পাওয়া গেছিল, কি না পোড়া ইটের ওপর কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছিল। অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটিতে ইটের ওপর কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে, কি হবে? এই চানহুদার। আচ্ছা, এবার আসি কি চানহুদারোটা কোথায় আছে? সিন্ধু। চানহুদারো সিন্ধু বা ইন্দাস রিভারের উপর আছে। আচ্ছা, কালীবঙ্গান, কালীবঙ্গানটা কোন নদীর তীরে? ঘাঘর নদীর তীরে আছে কালীবঙ্গান। কোথায়? যেটা রাজস্থান। আচ্ছা, কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালো অঙ্গন বা কালো গালা। আচ্ছা, কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে? উটের হাড়, উটের হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে কালীবঙ্গানে। আর কি পাওয়া গেছে না কাঠের লাঙল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি নিশ্চয়ই কালীবঙ্গানে চাষাবাদ হলো। তাহলে কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে? উটের হাড় আর হচ্ছে তো কাঠের লাঙল। আচ্ছা, কালীবঙ্গানটা কে আবিষ্কার করেছিল? অমলেন্দু ঘোষ। অমলেন্দু ঘোষ বা অমলেন্দ্রনাথ ঘোষ, এরকম কিছু একটা আছে। আচ্ছা, লোথাল, লোথালটা কোথায় অবস্থিত? গুজরাটের ভোগাবর নদীর তীরে। কে আবিষ্কার করেছিল? এস.আর. রাও। আচ্ছা, লোথালে কিন্তু ধান চাষ হতো এবং লোথাল হচ্ছে প্রাচীন ভারতের কি সামুদ্রিক বন্দর ছিল। আচ্ছা, একে কি বলা হতো? ম্যানচেস্টার বলা হতো, তাই তো? আচ্ছা, আর হরপ্পা, হরপ্পা কি না সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত ক্ষেত্র। কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল। আচ্ছা, হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতি দেবের খাদ্য। আচ্ছা, হরপ্পাতে কি কি পাওয়া গেছে? শস্যাগার পাওয়া গেছে, তাই তো? আর কি পাওয়া গেছে না ওখানে যে সমাধি ক্ষেত্র বা গ্রেভিয়ার্ড গুলো যেগুলো রয়েছে, সেটা স্টাইল কি R37 এবং H।
R37H এগুলো অর্থাৎ কি না ওখানে সমাধি দিত, শোয়ানোর পর মানে যে মৃতদেহটাকে শোয়ানোর পর তারপর কি সে যে জিনিসগুলো খেতে ভালোবাসতো, জামা কাপড় ওষুধপত্র সব দিয়ে কিন্তু তাকে সমাধি দিত। এই স্টাইলটাকে বলা হচ্ছে তোর R37 বা এই স্টাইল। এগুলো আরো অনেক কিছু বিষয় আছে, আমাদের এত কিছু জানার প্রয়োজন নাই, শুধু মাথায় রাখবো সিন্ধু সভ্যতায় যে সমাধি ক্ষেত্রগুলো দেওয়া হতো তার স্টাইলটা কেমন, R37 এবং H স্টাইল। ঠিক আছে। হরপ্পা সভ্যতা কোন নদীতে? আচ্ছা হরপ্পা কোন নদীতে অবস্থিত? রাভি। রাভি বা ইয়ামুতি নদীতে। আচ্ছা নেক্সট প্রশ্ন, কত সালে তথ্য জানার আইন বা আরটিআই বলবৎ হয়েছিল? অর্থাৎ আমি কোনো কিছু জিনিস করতে পারি, আরটিআই করতেই পারি, আমি তথ্য জানতেই পারি, এটা কত সালে বলবৎ করা হয়েছিল? অপশন বলছে 2005 নাকি 2007 নাকি 2008 নাকি 2010। কি হবে? 2005 কিন্তু আরটিআই অর্থাৎ তথ্য জানার অধিকার আইনটা কিন্তু বলবৎ হয়েছিল। আচ্ছা 2007 কিছু একটা হয়েছিল বলতে পারবি? সর্বপ্রথম টি20 ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ 2007, 2008 কি হয়েছিল? আইপিএল হয়েছিল। আর 2010 কি হয়েছিল? যে ভারতের যে মুদ্রার যে চিহ্নটা, কারেন্সির যে চিহ্ন, এভাবে দেবনাগরী ভাষায় লিখে তাতে যে একটা লাইন দিয়ে কেটে দেওয়া হয়, এই যে এই সাইনটা, এটা কিন্তু 2010 সালে অ্যাডপ্ট করা হয়েছিল। আচ্ছা এই ডিজাইনটা কে দিয়েছিল? উদয় কুমার কিন্তু ডিজাইনটা দিয়েছিল, যেটা 2010 সালে হলো। আচ্ছা আজকের আলোচনার শেষ প্রশ্ন যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? অপশন বলছে পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক নাকি তেলেঙ্গানা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা এবং আলোচনা প্রশ্ন কেমন ছিল অবশ্যই তার কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।